সেনা প্রধান কি ক্ষমতা দখল করবে? অনেকেই প্রশ্নটা করতেছেন। যোগ্য উপযুক্ত ব্যক্তিদেরকে উপদেষ্টা বানানো উচিত ছিল। সেনাপ্রধান সেটা না করে কি করেছেন? তিনি আসিফ নজরুলের কথা শুনে তিনি আসিফ নজরুলের মন মতো করে কত লোকজন নিয়োগ দিয়েছেন। শুরু থেকে যদি সেনাপ্রধান অ্যাগ্রেসিভ কিছু ভূমিকা রাখেন, আজকে যে কঠোর বাণীটা দিচ্ছেন, এই কঠোর বাণীটা যদি আরো আগে দিতেন, তাহলে আজকে দেশে এই ঘটনাগুলো ঘটতো না। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন স্বপ্নদ্রষ্টা। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, এটা তার স্বপ্নের একটা পার্ট ছিল। তবে নোবেল পাবেন তিনি কিন্তু এটা হয়তো বা আশা করেন এবার পেয়ে গেছেন। এর বাহিরে ওনার লাইফের একটা সবচেয়ে বড় গোল ছিল, যেটা আজ থেকে প্রায় 14 বছর আগে আমরা প্রাথমিকভাবে দেখেছিলাম। নিশ্চয় আপনাদের খেয়াল আছে 1/11 সরকারের কথা। তৎকালীন সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে তৎকালীন সামরিক প্রধান যারা ছিলেন, সেনা অভ্যুত্থান যখন ঘটেছিল বা আর্মি যখন বাংলাদেশ শাসন করেছিল, তো ওনাকে তখন প্রেসিডেন্ট পদে তারা আহ্বান জানিয়েছিলেন, বাট এই স্বল্প সময়ের পদে তিনি বসেন নাই। নাহিদ ইসলাম পদত্যাগ করে উপদেষ্টা আসিফ ও মাহফুজকে কঠিন পরিস্থিতিতে রেখে এসেছেন। আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা এখন চোখে মুখে অন্ধকার দেখছে। মন্ত্রিত্বে থাকা, উপদেষ্টা পরিষদে থাকার লেজিটিমেসি প্রশ্নবিদ্ধ হয়েছে। নাহিদ পদত্যাগ করে তাদের অধিকারকে এখন প্রশ্নবিদ্ধ করে রেখে এসেছেন। প্রিয় দর্শক শ্রোতা, শুধুমাত্র সেনাপ্রধানের একটা বক্তব্যকে কেন্দ্র করে এ যেন আলোচনা সমালোচনার জের কাটছেই না। এখন আবার কেউ কেউ দাবি করছে বা কেউ কেউ বলছে সেনাপ্রধান নিজের হাতে দেশের ক্ষমতা নেবে, এরকম গুঞ্জনও শোনা যাচ্ছে। আসলেও কি সত্য ভাই? তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও দেখছেন। মূলত সেই ভিডিওগুলোর প্রেক্ষাপট নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আমি বেশি কথা বাড়াবো না, মূল আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। যোগ্য উপযুক্ত ব্যক্তিদেরকে উপদেষ্টা বানানো উচিত ছিল। সেনাপ্রধান সেটা না করে কি করেছেন? তিনি আসিফ নজরুলের কথা শুনে তিনি আসিফ নজরুলের মন মতো করে কত লোকজন নিয়োগ দিয়েছেন। শুরু থেকে যদি সেনাপ্রধান অ্যাগ্রেসিভ কিছু ভূমিকা রাখেন, আজকে যে কঠোর বাণীটা দিচ্ছেন, এই কঠোর বাণীটা যদি আরো আগে দিতেন, তাহলে আজকে দেশে এই ঘটনাগুলো ঘটতো না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে আপনার হুমকির মুখে পড়বে, সেনাপ্রধান এই কথাটার অর্থটা হচ্ছে এই সরকার যদি এইভাবে চলতে থাকে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। একচুয়ালি আমাদের মাননীয় সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন, আমি ওনার সম্পর্কে ব্যক্তিগতভাবে যতটুকু জানি, তিনি আসলে খুব একটা বেশি জটিল প্রকৃতি বা কমপ্লিকেটেড ক্যারেক্টার না। উনি গতকালকে ওনার বক্তব্যে যে কথাগুলো বলেছেন, এটা দুটো আসলে মিনিং আছে। একটা হচ্ছে উনি কিছু কিছু শব্দ ইউজ করেছেন ডিপ্লোম্যাটিক সেন্স থেকে, যেগুলো আসলে মেটাফরিক্যালি অনেক কিছু মিন করে, যেটার অর্থ উনি ব্যাখ্যা করতে পারবেন, যেটা পরিষ্কার করে উনি আসলে কোনো কিছু মেনশন করে। আবার কিছু কথা উনি একদম ডাইরেক্টলি বলেছেন, যেমন কাদা ছড়াছড়ি কথা বিষয়ে যাদেরকে ইন্ডিকেট করেছেন, এটা পরিষ্কার যে বাংলাদেশের মধ্যে এখন আমরা অনেক অপরাধীদেরকে নিয়ে আমরা কথা বলছি, কিন্তু এই অপরাধীদেরকে আমরা ফাইন্ডিং করতে পারছি না, ব্যর্থ হচ্ছি। কারণ কি? সবাই সবাইকে যখন দোষারোপ করে, তখন আপনি প্রকৃত অপরাধীকে ফাইন্ড আউট করতে পারবেন। এখন সবার দিকে সবার একটা কাদা ছড়াছড়ি করা, কাদা ছড়াছড়িটাকে মানে আপনি কোনটাকে মনে করছেন যে তিনি কোন কাদা ছড়াছড়িটাকে ইঙ্গিত করেছেন? মানে রাজনৈতিক দলগুলো অনেকগুলো বিষয়টাকে যে উনি আসলে অনেকের কথা বলেছেন। জি, এখানে কাদা ছড়াছড়ি আসলে অনেকগুলো বিষয়, যেমন এখানে আপনি সামরিক বাহিনী কর্মকর্তাদেরকে বোঝাতে পারেন তিনি, কারণ সামরিক বাহিনী কর্মকর্তারাও এখানে অনেকগুলো বিষয় নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করছেন। তিনি এখানে কথা বলতে পারেন, এখানে রাজনৈতিক দলগুলোর কথা বলতে পারেন, দলের অভ্যন্তরে কথা বলতে পারেন, আবার এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, যেমন ধরেন জামাত ইসলাম একটা রোল পালন করছে, বিএনপি একটা রোল পালন করছে। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকার গঠন করেছি। এখন যে ঐক্যবদ্ধ আন্দোলনে যে সরকার গঠন করলাম, সেই জায়গায় যদি আমরা এত অল্প সময় এই 6 মাসের মধ্যেই কাদা ছোড়াছড়ি শুরু করে দিই, তাহলে তো আমাদের সেই ঐক্যবদ্ধ আন্দোলনের আসলে সার্থকতা থাকলো না, তাৎপর্যটা আমরা এখানে ধরে রাখলাম। তো ওনার ওই একটা মিনিং আমি বিশ্লেষণ করে পাই। আরেকটা হচ্ছে যে সে এটার দ্বারা অ্যাকচুয়ালি আমাদের সার্বভৌমত্বের সাথে একটা বিষয় কম্পেয়ার করে বলছেন যে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আপনার হুমকির মুখে পড়বে, যেটা উনি বলেছেন যে এটা একটা সংকটের মধ্যে পড়ে যাবে, বিপন্ন হবে। সো এটার মিনিংটা হচ্ছে যে আমরা এই এখন আমরা জানি অলরেডি বাংলাদেশের সাবেক যে রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা, তিনি এখন ইন্ডিয়াতে আছেন। তার রেখে যাওয়া দলের নেতাকর্মীরা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছেন। ইন্ডিয়াতে বসে শেখ হাসিনা ইন্ডিয়ান পুরো মিডিয়াটাকে আমাদের বিরুদ্ধে নিয়ে গিয়েছেন, এবং এদিকে আবার আমাদের যারা আমরা একসাথে আন্দোলন করে এই সরকার গঠন করেছি, তারা আবার তাদের মধ্যে আবার কাদা ছড়াছড়ি, বিভাজন। সো এই বিভাজনটা কিন্তু, আর ওইদিকে শেখ হাসিনা, তার দলের লোকজন, ভারতীয় মিডিয়া, আমাদের এক্সটার্নাল কিছু আমাদের স্টেক হোল্ডার আছে যারা আমাদেরকে এখন সুযোগ নিবে। এক্সটার্নাল স্টেক হোল্ডার বলতে বুঝাচ্ছি যেমন ইউনাইটেড নেশনস, আপনার আমেরিকা, ইউরোপ, ভারত, চায়না। একই সাথে ইন্টারনাল স্টেক হোল্ডার যারা আছে আমাদের দেশের মধ্যে, যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন কিছু ক্ষেত্রে পুলিশ মনে করে এটা আর্মির দোষ, আর্মি মনে করে পুলিশের দোষ, আমরা মনে করি এটা আর্মি কেন করছে না, দেশের সমস্ত জনগণ সবকিছু আর্মির দিকে চাপিয়ে দিচ্ছে। বাট একটা বিষয় হচ্ছে কি, এটা সবকিছুতে এককভাবে আর্মি দোষ না, আর্মি তো একা দায়িত্ব না। হ্যাঁ, তবে আর্মির প্রতি কেন আশা করছেন? কারণ আর্মি বেশি কাজ করে, আর্মির সব সংকটেই আমরা আর্মির কথা চিন্তা করি। তো এখানে উনি সেনাপ্রধান যেটা মিন করেছেন যে এই রকম অবস্থা চলতে থাকলে আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা হুমকির মুখে পড়বে। কেন পড়বে? কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আপনি যেমন ধরেন এই যে চিটাগাঙে আমাদের এয়ারফোর্স বেজে যে ঘটনা ঘটলো, একটা বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইন্ডিয়ান মিডিয়া, আমি নিজেই আজকে সহ এই পর্যন্ত 3টা ইন্টারভিউ দিয়েছি ইন্ডিয়ান টিভি চ্যানেলে। কারণ কি, তারা এটা নিয়ে এমন ভাবে প্রচার প্রচারণা করছেন যে বাংলাদেশের এয়ারফোর্স বেজে অ্যাটাক হয়েছে, ব্যাপারটা কিন্তু তা না। তার মানে
আমাদের বাংলাদেশে যাই ঘটুক এটাকে তারা একটা আপনার একটা পণ্য বানিয়ে নেয় এবং এটাকে একটা প্রচারের একটা ম্যাটেরিয়াল তৈরি করে। পাশাপাশি আপনারা যারা যাচ্ছেন ওইসব চ্যানেলে আপনারাও কিন্তু পণ্য হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা টের পাচ্ছেন। সেই শুরু থেকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানুষদেরকে নিয়ে নিয়ে আমার জায়গা থেকে আজ পর্যন্ত আমরা ওইখানকার দায়িত্বশীল কাউকে আনতে পারি বাংলাদেশে। আজ পর্যন্ত বিজেপির কোনো একটা নেতাকে কেউ আনতে পারছে, বলছে, বা কোনো বাংলাদেশি মিডিয়া বলতে পারবে যে বিজেপির কোনো একটা নেতাকে আনতে পেরেছে? আমার জায়গা থেকে একটা জিনিস বলতে হবে, আমি যতগুলো অ্যাটেন্ড করছি তাদের কোনো কথা থেকে আমি মেনেও নেইনি, কারণ আমার কথা যে চুপ থাকাটা কোনো সমাধান আপনাদেরকে আমার সেভ থেকে করছে কেন? আপনি না শুধু, অনেকেই সরকার উচ্চ পর্যায়ের ইয়ারা পর্যন্ত দায়িত্বশীল পর্যন্ত যাচ্ছে। অনেকে যারা যাচ্ছে, অনেকে যারা ঠিকভাবে কথা বলতে পারছে না, তাদের না যাওয়াটাই ভালো। তবে যারা যদি একটু ঠিকমতো প্রোটেস্ট করতে পারেন, তাদেরকে যদি সমুচিত জবাব দিতে পারেন, তার যাওয়া উচিত। তারা তো উদ্দেশ্যমূলক ভাবে নিচ্ছে, যাক সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু যখন উদ্দেশ্যটা আমি বুঝতে পারি যে তার উদ্দেশ্যটা ভিন্ন, তখন আমার যাওয়াটাই সেখানে আসলে রিলেভেন্ট না, ওরকম আমি বুঝাতে চাচ্ছি। ইয়ে না, পার্টিতে তো থাকা। এখন বিষয় হচ্ছে কি যে তো এই বিষয়গুলো আগে কিন্তু সেনাপ্রধান কিন্তু সেই বিষয়টা তিনি এই প্রসঙ্গ করেছেন। আর আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, দেখেন যে বাংলাদেশে এখন যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, আপনি দেখেন এতবার একটা বর্বর সিচুয়েশন। আমি ঢাকা ইউনিভার্সিটির আজকের কথাই যদি বলি, দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে আজকে 5-6 জন ছাত্র মিলে পরস্পর আপনার একটা দাঙ্গা হাঙ্গামা লিপ্ত হয়েছে। সেখানে 25 থেকে 30টা লোক সেখানে ক্যামেরা ধরে আছে, 25-30 জন ক্যামেরায় ভিডিও ধারণ করছে, আর 5-7 জন এখানে মারামারি করছে। তার মানে কি, আমরা তামাশা দেখতে খুব পছন্দ করি, আমরা ভাইরাল হওয়ার নেশায় আমরা ডুবে আছি। আমাদের দেশে মানবিকতা, আমাদের দেশে দায়িত্ববোধ দিন দিন চলে যাচ্ছে। আমরা শুধু ভাইরাল হওয়ার নেশায় চলে যাচ্ছি, আমরা ক্যামেরায় ফোকাস হতে যাচ্ছি, মিডিয়াতে ফোকাস হতে যাচ্ছি। এবং ঢাকা ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের সাথে যেটা করা হলো, এটা তো ঠিক হয়নি। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি বৈষম্য দূর করার জন্য। সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেল, তাদের কিন্তু সম্মান দেখানো উচিত ছিল। তাদের প্রতি হামলা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মোটেও উচিত হয়নি। আমার কথা, তারা যদি এটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের বাইরে ঘটনা করতো আমি মেনে নিতাম। আমার ঢাকা ইউনিভার্সিটি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার ক্যাম্পাসে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা হচ্ছে আমাদের জন্য মেহমান, তাদেরকে আমাদের সম্মান দিতে হবে। সম্মানের সাথে তাদের রাগের কথা, ক্ষোভের কথা, অভিমানের কথা আমাদের শুনতে হবে। আমরা কি করেছি, সেই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের উপর আমরা হামলা করেছি। এটা জঘন্য বর্বরতা হয়েছে এবং যেভাবে মারধর করা হয়েছে, এটা কোনো সমাজ সভ্যতা মেনে নিবে না। তো সেনাপ্রধানের বক্তব্যে কিন্তু এই বিষয়গুলো তিনি ইন্ডিকেট করেছেন। তো আমরা যা করছি, এত কিছু আসলে সবকিছু তো সেনাপ্রধান দায়িত্ব না। একটা জায়গায় আপনি সেনাপ্রধানকে আমি দায়ী করবো, সেটা কোন জায়গায়? আমাদের 5ই আগস্ট যখন সরকার গঠন করা হয়, সেই সময়টাতে সেনাপ্রধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এই সরকারের যারা আপনার উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করে, তখন তিনি একটা জাতীয় সরকার গঠনে তিনি ভূমিকা রাখতে পারতেন। তিনি তার যদি জাতীয় সরকার না হয়, অন্তত সঠিক যোগ্য উপযুক্ত ব্যক্তিদেরকে উপদেষ্টা বানানো উচিত ছিল। সেনাপ্রধান সেটা না করে কি করেছেন, তিনি আসিফ নজরুলের কথা শুনে তিনি আসিফ নজরুলের মন মতো করে কতগুলো লোকজন নিয়োগ দিয়েছেন। সেই লোকগুলো এখন ব্যর্থ হচ্ছে। এখন তিনি অভিমান প্রকাশ করতে হবে না, কারণ এই নিয়োগ প্রক্রিয়ার সাথে আপনি সেনাপ্রধান জড়িত ছিলেন। আপনি তখন তাদের সাথে যদি এই সম্পৃক্ততা, তখন আপনার একটা ভূমিকা ছিল, কারণ ওই মুহূর্তে পিভটিং, মানে আপনি ছিলেন ওই মুহূর্তে প্লে মেকার। সেনাপ্রধান ছিল তখন প্লে মেকার, যখন 5ই আগস্টের ঘটনা ঘটে। একজন প্লে মেকার এক্স্যাক্টলি ওই মুহূর্তে তিনি যা চাইতেন তাই হওয়ার কথা, রাইট? তো তিনি যদি চাইতেন যে অমুক হবে উপদেষ্টা, অমুক হবে, তাই হতো। অথবা তিনি যদি দলগুলো কিন্তু বিশেষ করে প্রধান দল বিএনপি কিন্তু তখন জাতীয় সরকার করবার জন্য যথেষ্ট প্রস্তুত ছিল। তো সেই বিষয়টা হচ্ছে এই জায়গাটায় আমি বলবো যে, এবং আরো একটা বিষয় হচ্ছে শুরু থেকে যদি সেনাপ্রধান অ্যাগ্রেসিভ কিছু ভূমিকা রাখেন, আজকে যে কঠোর বাণীটা দিচ্ছেন, এই কঠোর বাণীটা যদি আরো আগে দিতেন, তাহলে আজকে দেশে এই ঘটনাগুলো ঘটতো না। এবং আমাদের সেনাবাহিনীর বিশেষ করে ফিল্ড পর্যায়ে যারা আছে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ফিল্ড পর্যায়ে যারা আছে, তারা আসলে পুরোপুরি অথরিটি তারা অ্যাপ্লাই করছে না। তাদের মধ্যে প্রচন্ড হিসাব নিকাশ, দর কষাকষি টাইপ, খুব বেশি রকম ডিপ্লোমেটিক হওয়া। নাহিদ ইসলাম পদত্যাগ করে উপদেষ্টা আসিফ ও মাহফুজকে কঠিন পরিস্থিতিতে রেখে এসেছেন। আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা এখন চোখে মুখে অন্ধকার দেখছে। মন্ত্রিত্বে থাকা, উপদেষ্টা পরিষদে থাকার লেজিটিমেসি প্রশ্নবিদ্ধ হয়েছে। নাহিদ পদত্যাগ করে তাদের অধিকারকে এখন প্রশ্নবিদ্ধ করে রেখে এসেছেন। এখন দেখবেন যে বিএনপি কিছুদিনের মধ্যে কি হাউকাউ শুরু করে, অনতিবিলম্বে মাহফুজ এবং আসিফকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে বলবে যে আপনি অপসারণ করেন তাদেরকে। কারণ নাহিদ নতুন দলে যোগ দিচ্ছেন, তলে তলে এতদিন দল সাজিয়েছেন, আর এটা স্পষ্ট ওপেন সিক্রেট, এটা জনগণ জানে, আমরা জানি। মাহফুজ এবং আসিফ তারাও তলে তলে এই দলের মূল নীতি নির্ধারক, তাহলে তারা উপদেষ্টা পরিষদে কেন থাকবেন? হ্যাঁ, এতদিন যে ব্যাখ্যাটা দেওয়া যেত না, উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা পছন্দ করতে পারেন, কিন্তু তারা জড়িত নয়। কিন্তু নাহিদ পদত্যাগ করে দলে জয়েন করে তো প্রমাণ করছেন না তারা জড়িত। এই প্রমাণিত হওয়ার পর আসিফ এবং মাহফুজের কিছু করার, তাদেরও পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। বিএনপি এটা নিয়ে খুব সিরিয়াসলি অ্যাড্রেস করবে, দেখবেন। ইত্তেফাকের একটা রিপোর্ট, আসিফ মাহমুদ, মাহফুজ আলম পদত্যাগ করবেন, প্রশ্ন জানালেন নাহিদ। এখন পদত্যাগ করবেন কি করবেন না, করতে তো বাধ্য হবেন, না করলে সেটা অনৈতিক হবে। কেউ পদত্যাগ না করলে ঠিক ছিল, আর এরা তিনজনে যদি বের হয়ে যায় তাহলে সরকারটা 111 টাইপের হয়ে যায়। এই সরকারে আওয়ামী দোষক এবং বিএনপির চোখ রাঙানো উপেক্ষা করার মতো কেউ থাকবে না। নাহিদ কাজটা করলেন কি? অনেকে তো প্রশংসা করছেন যে না, ক্ষমতার মসনদ থেকে রাজপথে, এগুলো আবেগী কথা। আপনি দেশটাকে বিপদের মুখে ফেলে দিয়েছেন। একটা তথাকথিত একটা ভুয়া রাজনৈতিক দলের প্রধান হচ্ছেন উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ ছেড়ে।
এবং নাহিদ নিজে খুব শীঘ্রই বিতর্কিত হবেন, দেখবেন অনেক কিছু ফাঁস হবে, আমি বলে দিচ্ছি, লিখে রাখেন। বরং তার চাইতে উপদেষ্টা পরিষদে থাকলে ওখানে রোল প্লে করলে অনেক ভালো হতো, সংস্কার অ্যাটলিস্ট এগিয়ে নিয়ে যেতে পারতেন। যাই হোক দর্শক, নাহিদ কি বলেছেন আমরা সেটা একটু বিশ্লেষণ করব। নতুন রাজনৈতিক দলে যোগ দিয়ে জনতার কাতারে দাঁড়ানোর উদ্দেশ্যে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার যে শক্তিতে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি যে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটিই চান। সেই পরিপ্রেক্ষিতে আমি আজ পদত্যাগপত্র জমা দিয়েছি। নাহিদ এটা চাননি, আই নো দ্যাট, কিন্তু সহযোদ্ধারা তারা অনেকটা বাধ্য করেছে নাহিদকে পদত্যাগ করতে। অ্যাপ্রোচ করা উচিত ছিল। তবে নাহিদ পদত্যাগ করতে অস্বীকার করলে তো আর বিদ্রোহ করতে পারতো না, কিন্তু নাহিদ এটা কিছু যুক্তি দিয়েছিলেন। তবে সরকারে থাকা আরো দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা তা এখন স্পষ্ট নয়। এ বিষয়ে নাহিদ বলেছেন, বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্র এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণের জন্য যে দুজন রয়েছেন তারা মনে করছেন যে সরকারে তাদের এখনো দায়িত্ব রয়েছে, তারা এখনো সরকার থেকেই জনগণকে সার্ভ বা সেবা করবেন। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করেন তখন হয়তো সরকার ছেড়ে দেবেন। এটা সহজ কথা, কিন্তু রাজনীতি এত সরল নয়। তারা সরকারের থেকে জনগণের সেবা করবেন, আবার সরকারের সুযোগ সুবিধা নিয়ে তলে তলে রাজনৈতিক দল করবেন, এটা আমরা মেনে নিলেও বিএনপি মেনে নেবে না। অতএব এই নৈতিক প্রশ্ন যখন সামনে আসবে তখন তারা পদত্যাগ করতে বাধ্য হয় বলে আমি মনে করি। তিনি বলেন, গত 6 মাসে আমি এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। দুটি মন্ত্রণালয়ের বাইরেও অনেক ব্যর্থতা নিয়ে অনেক কথা বলা যায়, তারপরেও অন্যদের চাইতে তো মোটামুটি ভালো ছিল। অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে, আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি। সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। 6 মাস খুবই কম সময়, তারপরও আমি চেষ্টা করেছি। আমার কাজ ও ফলাফল জনগণ মূল্যায়ন করবে। আজ থেকে আমি সরকারের কোনো দায়িত্ব নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই উপদেষ্টা বলেন, আমার পরে কে দায়িত্ব নেবেন সেটা উপদেষ্টা পরিষদ ঠিক করবে। এটা এই মন্ত্রণালয়ের দায়িত্ব সম্ভবত মাহফুজ আলম পাচ্ছেন। এখন এই মাহফুজ আসিফ দায়িত্ব পালন করতে গিয়ে পদে পদে সমালোচনার শিকার হবেন। যেমন স্থানীয় সরকার নির্বাচনটা আসিফ মাহমুদরা উদ্যোগ নিলে সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচন আয় করাতে পারতেন। কিন্তু এখন আসিফ মাহমুদের এই বিষয়ে কথা বললে এই যুক্তি জোরাল হবে যে তারা তো একটা দল করছেন, দলকে সুবিধা দেওয়ার জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন। সেনা প্রধানকে ক্ষমতা দখল করবে, অনেকেই প্রশ্নটা করতেছেন। যদিও ব্যস্ততার জন্য ভিডিও মেক করতে পারতেছি না, কিন্তু আপনার কমেন্টগুলো কিন্তু আমি পড়ি, নিয়মিতই পড়ি, আপনারা কি লেখেন। আপনাদের অনেকের প্রশ্ন এটা যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। দেখেন, বাংলাদেশে কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করার জন্য যা যা দরকার সবকিছু চলতেছে। বিশৃঙ্খলা, কোনো জায়গায় কোনো শান্তি নাই, চলতেছে, কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটা দিয়েছেন, অনেকেই বলতেছেন সেই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যদি ভালো না হয় তাহলে ক্ষমতা দখল করবে। আসলে না, চোর কখনো মনে করেন যে বলে চুরি করতে আসে না, ডাকাত কখনো বলে ডাকাতি করতে আসে না। আপনার কি মনে হয় এই লাস্ট 7 মাসে সেনাবাহিনী চেষ্টা করে না ক্ষমতা দখল করার? অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু সেনাবাহিনী দেখছে যে ক্ষমতা দখল করলে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, তারা রাখতেও পারবে না। আপনার কি মনে হয় ইন্ডিয়া চেষ্টা করে নাই? সেখানে হাত গুটিয়ে বসেছিল? কেউ হাত গুটিয়ে বসেছিল না, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছিল, কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে নাই। কেন পারে নাই এটা আপনারা ভালো করে জানেন, কারণ জাতির সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ এক হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু বাড়ি ভাঙলো, সবাই এক, দেখেননি? 10 তারিখে সমাবেশ করবে আপনার আওয়ামী লীগ, সবাই এক। তো তেমনি যদি সেনাবাহিনী ক্ষমতা নিত বাংলাদেশের মানুষ এক হয়ে যেত। চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে। ভয় পেলে মানুষ ভয় দেখা একটা কথা আছে। সেনাবাহিনী ব্যর্থ, এখন নিজেদের ব্যর্থতার দায় অন্যদের উপর চাপিয়ে দিচ্ছে। বলছেন উপদেষ্টাদের দায় দিয়ে দিচ্ছেন, অনেকের দায় দিয়ে দিচ্ছেন। শোনেন, সেনাবাহিনী ক্ষমতা দখল করলে কখনো বলতো না, হুমকি দামকি কিছু দিত না, তাদের মধ্যে তারা ক্ষমতা দখল করে নিত। কি করতো? করার অনেক চেষ্টা করছে, কোনো চেষ্টায় সফল হয় নাই। এখন বুঝতে পারছে যে আমি কোনো চেষ্টায় সফল হবে না আমার। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয়ভীতি দেখাও, দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে চলে যাক। পরবর্তীতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যা করা দরকার সেটা করবে ইন্ডিয়া। আসলে সব ভালো না, একটা কথা মাথায় রাখবেন। হঠাৎ করে একটা মানুষ হুট করে ভালো হয়ে যাওয়া, এটা কিন্তু ভালো কোনো লক্ষণ না, এটা মাথায় রাখবেন। আর বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সেনাবাহিনী চাইলেও ক্ষমতা দখল করতে পারবে না। সো আপনারা যারা মনে করতেছেন যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, এটা করবে সেটা করবে, আসলে আদৌ এটা পসিবল না। সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন স্বপ্নদ্রষ্টা। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, এটা তার স্বপ্নের একটা পার্ট ছিল। তবে নোবেল পাবেন তিনি কিন্তু এটা হয়তো বা আশা করেন, বাট পেয়ে গেছেন। এর বাহিরে ওনার লাইফের একটা সবচেয়ে বড় গোল ছিল, যেটা আজ থেকে প্রায় 14 বছর আগে আমরা প্রাথমিকভাবে দেখেছিলাম। নিশ্চয় আপনাদের খেয়াল আছে 111 সরকারের কথা। তৎকালীন সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে
তৎকালীন সামরিক প্রধান যারা ছিলেন, সেনা অভ্যুত্থান যখন ঘটেছিল বা আর্মি যখন বাংলাদেশ শাসন করেছিল, তো ওনাকে তখন প্রেসিডেন্ট পদে তারা আহ্বান জানিয়েছিলেন, বাট এই স্বল্প সময়ের পদে তিনি বসেন নাই। এরপর আমরা দেখেছি তিনি একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন এবং একটা নামও দিয়েছিলেন, মোটামুটি কার্যক্রম এগিয়ে গিয়েছিল। তারপরে হুট করেই কোনো এক অজানা কারণে তিনি তার সেই জায়গা থেকে সরে গেলেন এবং কি রাজনীতিতে আর নিজের নাম টাম কোনো কিছু আমরা দেখলাম না। তো এই যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতার একদম সর্বোচ্চ জায়গাটাতে বসলেন। এরপরেই তিনার একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে বাংলাদেশে একটা রাজনৈতিক দল আসবে যারা আগামী দিনে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে, তরুণরা নেতৃত্ব দিবে। ইভেন তার যে চিন্তা ভাবনা এগুলো তিনি ইমপ্লিমেন্ট করলেন ছাত্রদের মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া যে সাক্ষাৎকার ছিল যে তিনি ছাত্রদেরকে উজ্জীবিত করেছেন একটা রাজনৈতিক দল গঠন করার জন্য, যে দলটা নানানভাবে দেশের কল্যাণে কাজ করবে, জনতার কল্যাণে কাজ করবে, এমনকি তার যে ড্রিম, সেই ড্রিমটা তিনি 14 বছর পর আজকে এসে ছাত্রদের মাধ্যমে এই রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ, তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা তিনি বাস্তবায়ন করতে পারলেন আমরা দেখছি। যদিও সরকারি পৃষ্ঠপোষকতায় এই দল নিয়ে নানান আলোচনা সমালোচনা আছে। তো যাই হোক, নানান আলোচনার পর জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি, আগামী 28শে ফেব্রুয়ারি মানে আগামীকালকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তো এই আত্মপ্রকাশের দিনই যিনি স্বপ্নদ্রষ্টা, তার হাত দিয়েই দলটার কার্যক্রম শুরু করতে চান ছাত্ররা। আর এই উপলক্ষে আপনার আগামীকাল বিকাল 3টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাওয়া তরুণদের এই দলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিমন্ত্রণ পত্র দিয়েছেন সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা মাসুদ ওরফে হান্নান মাসুদ। নিজের ফেসবুক আইডিতে ডক্টর ইউনূসের সাথে একটা ছবি পোস্ট করে মাসুদ লিখেছেন, 24 পরবর্তী রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নিমন্ত্রণ পত্র দিলাম আর দোয়া নিলাম। কারণ এই দলটার পেছনের সবচেয়ে বড় কারিগর কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, এটাতে আর কোনো ভুল নাই। তো স্বাভাবিকভাবে যার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, সে স্বপ্ন পূরণের যাত্রায় তিনি দাওয়াত পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তার উপস্থিতি কি বার্তা দিবে। তিনি তার হাতে আগামী দিনে এদেশে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। তো সেই নির্বাচনকে নিয়ে বিএনপির মধ্যে যেই অভিযোগ আছে, আগামীকালকে ছাত্রদের রাজনৈতিক দলটার পেছনে তিনি মূল খেলোয়াড়। এখন তিনি যদি কালকে সেখানে আবার যান সরকারি পদের দায়িত্বের হিসাবে, এটা কতটুকু যৌক্তিক হবে? আমার মনে হয় তিনি যদি সেখানে যান, এটা নিয়ে আরেকটা তুলকালাম কাণ্ড আগামীকালকে অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তোবা করবে। আবার এই অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দিছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে দাওয়াত দেওয়া, দুইটা ভিন্ন আমার মনে হচ্ছে প্ল্যাটফর্ম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো সবগুলো ভিডিও দেখার পরে, সমস্ত বিশ্লেষকের আলোচনাগুলো শোনার পরে আপনারা কি জানলেন, কি বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।